দৈনন্দিন জীবনে রুটিন মেনে চললে যে শুধু কাজের চাপ কমে তা নয়, মানুষের দুশ্চিন্তাও কমে, আর সেই সাথে কাজের প্রতি একটা আলাদা আগ্রহও বেড়ে যায়। আমার জীবনে যা করতে সবচেয়ে বেশি ভালো লাগে সেই কাজটাই আমি বেশি বেশি করি, এবং সেই কাজটাকেই নিজের পুরস্কার হিসেবে মনে করে দৈনন্দিন কাজেও আমি অ্যাপ্লাই করে থাকি। প্রতিটা মানুষেরই কম বেশি গড়িমসির অভ্যাস রয়েছে, তার মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম নয়। আমারও গড়িমসির অভ্যাস রয়েছে, তারপরে আমি চেষ্টা করি রুটিন মেনে কাজ করতে। রুটিনের কথা যেহেতু চলেই আসছে, এই জন্য এই রোজার মাসে আমি সেহরি থেকে সকাল 8টা-9টা পর্যন্ত যে কাজগুলো করে থাকি সেইগুলোর একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আপনাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি আজকে আমি একটু আমার দৈনন্দিন জীবনের রুটিন মাফিক যেরকম কাজগুলো করে থাকি সেইগুলোর কাজকর্ম কিছুটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। সেহরির সময় ভোররাত্রে মানুষের ওরকম রুচি হয় না সব কিছু খাওয়ার, ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে পানি অথবা খেজুর খেয়ে রোজা রাখে। আমি একটু আমার আজকের মেনুতে তেমন কিছু রাখিনি, হালকা পাতলা কিছু রেখেছি। আর সেই সাথে আমি আপনাদের একটা ইনফরমেশন জানাই, যেহেতু আমি ডায়াবেটিকের রুগী, আমার রোজা রাখার কারণে বলতে পারবো না কেন যেন খারাপ লাগছিল, তার জন্য আমি আরবিএস লেভেলটা চেক করি। আরবিএস লেভেলটা চেক করার পরে আমার লেভেলটা একদমই কমে এসেছে 4 পয়েন্টের মতো। তো আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল যে আপনি কিছুটা মিষ্টি খাবেন। তো ডাক্তার যখন অনুমতি দিল মিষ্টি খাওয়ার জন্য, তখন আর আমি লোভ সামলাতে না পেরে অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছি। যেরকম ধরেন কলা খেলাম, তারপরে একটা মিষ্টি, তারপরে তার সাথে দুধ, চিনি, চিয়া, মানে মিষ্টি বেশি খেয়েছি যাতে একটু ডায়াবেটিক লেভেলটা একটু বেড়ে যায়, আমার শরীরের মধ্যে একটু ভালো লাগে। ডাক্তারের সাজেশনের বাইরেই আমি এতগুলা মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ফেলেছি। জানি না কেন যাদের ডায়াবেটিক রোগ হয় সেই রোগীগুলো মিষ্টির প্রতি তাদের বেশি আগ্রহ থাকে। যাই হোক, আমারও ব্যতিক্রম নয়, আমিও অনেক মিষ্টি পেলে আসলে ছাড়তে চাই না, কিন্তু নিজের শরীরের কথা চিন্তা করে হলেও মিষ্টিটা খাওয়া ঠিক নয়। আপনাদের ভাইয়া বারবারই না করে, কিন্তু আমি যখন মিষ্টি দেখি তখন আসলে লোভ সামলাতে পারি না। সেহরি খাওয়ার পরে আমি একটু ঘুম দিয়েছিলাম, তারপরে 7টার সময় উঠি। ওঠার পরে সংসারের কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্মগুলো করি। যেরকম ধরেন হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তারপরে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, উঠান ঘর ঝাড় দিয়েছি। এগুলো তো প্রায় সবাই করে, আমাদেরও করতে হয়। এগুলো রোজকার রুটিন, রোজকার কাজ এগুলো। এই কাজগুলো করতে করতে আমার অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায়, রোজার মাসের কিছু স্মৃতি। প্রথমত বলতে গেলে ছোটোবেলার তো স্মৃতি অনেক আছে। যেরকম রোজার মাসে নানার সাথে উঠতাম, নানা মামা নানির সাথে তো আমি থাকতাম, তো তাদের সাথে উঠে আমি ইফতার করতাম, সেহরি খেতাম। ছোটোবেলায় তো রোজা থাকতে পারতাম না, কিন্তু আমি সেহরিও খেতাম তাদের সাথে, ইফতারও করতাম তাদের সাথে। এখন সেই দিনগুলো খুবই মিস করি। তারপরে আছে আমার হোস্টেল লাইফ। হোস্টেলে আমরা 13 জন বান্ধবী ছিলাম একসাথে। তো 13 জন বান্ধবী আমরা ইফতার করতাম একসাথে, তারপরে সেহরি করতামও একসাথেই। এই রাত্রে ঘুমাতাম না, একদম 13 জন আমরা রান্না করতাম, রান্না করে সেহরি খেয়ে তারপরে সবাই মিলে একসাথে ঘুমাতাম। সেই দিনগুলো খুবই মিস করি। আর বলতে গেলে প্রায় সময় খালাদের রান্না করা হতো, মেসে যে খালা থাকে সেই খালার তরকারিগুলোও বিচ্ছিরি, সেই তরকারিগুলো বিচ্ছিরি হলেও এখন সেই বিচ্ছিরি তরকারিগুলোকেও মিস করি। সেই সময় খেতে পারতাম না, খালাকে বিদায় করে দিয়ে আমরা নিজেরাই রান্না করতাম। আর এই 13 জন বান্ধবী এখন 13 জন 13 জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, চাকরি করে, বাচ্চা কাচ্চা হয়েছে। সবাইকে খুব মিস করি। আর একটু আগে বললাম না, নানার সাথে, মামার সাথে, নানির সাথে, সবার সাথে ইফতার করতাম, সেহরি খেতাম। তো আমাদের মাঝখান থেকে আমার নানা প্রায় 3 বছর হলো মারা গিয়েছেন। তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন, নানা যেন জান্নাতবাসী হয়। আরও অনেক কাছের মানুষ, প্রিয় মানুষ আছেন। আমার একটা বান্ধবী আছে, নাম কেয়া। ও কিছুদিন আগে মারা গিয়েছে, খুবই অল্প বয়স মেয়েটার। ওকে অনেক অনেক মিস করি। আসলে এই কথাগুলো একদম মন থেকে আমার বলা, কারণ আমি কাজগুলো যখন করি তখন আমার বান্ধবীদের কথা, আমার আপনজনদের কথা খুবই মনে পড়ে। আমি এক মনে কাজ করি আর এক মনে সবার কথা ভাবি, চিন্তা করি। যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ পাক সহি সালামতে রাখে, আর যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, এটা সবসময় আমার মন থেকে দোয়া থাকবে। যাই হোক,
আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কথাগুলো শেয়ার করা ঠিক না ভুল জানি না, তবে আমার মনে হলো কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই করলাম। যদি আপনাদের কাছে মনে হয় কথাগুলো শেয়ার করা ঠিক হয়নি, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসলে আমাদের এটা ডেইলি লাইফ ব্লগ, আমার লাইফস্টাইল ব্লগ। কিছু কিছু কথা আপনারা জানেন না আমার সম্পর্কে, যা আমি আপনাদের সামনে প্রকাশ করি, সেই কথাগুলোই আপনারা দেখেন, চোখের সামনে যেগুলো আসে সেগুলোই দেখেন। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কি ঘটে যায় বা বাস্তবে কি ঘটে যাচ্ছে সেগুলো তো আর আপনারা জানেন না। যতক্ষণ না পর্যন্ত আমরা বলবো, আমরা যারা ব্লগাররা আছি বলবো, তার আগ পর্যন্ত আপনারা জানবেন না আমাদের পার্সোনাল লাইফ সম্পর্কে, আমরা কেমনভাবে চলছি, কি করছি না করছি। রোজা রাখা শিখেছি আমি প্রাইমারি স্কুলের একটা বান্ধবী, ইফতিয়ার নাম, ওর কাছ থেকে। ওই দিন ছিল বৃহস্পতিবার এবং হাফ স্কুল ছিল। আমি হাফ স্কুল ওর সাথে সারা সময় কাটিয়েছি। কাটানোর পরে ওর সাথেই আমি প্রাইভেট পড়েছি। প্রাইভেট পড়তে পড়তে আমার প্রায় আসরের আজান দিয়ে দেয়। ওকে আমি বলেছিলাম আমার খুব কষ্ট হচ্ছে, ও বলেছিল যে আর একটু কষ্ট কর, একটু পরে আজান দিয়ে দেবে। ওকে আমি অনেকটাই মিস করি, কারণ ওই আমাকে প্রথম রোজা রাখাটা শিখিয়েছিল। কিছু ভিউয়ার্স আছেন যারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড একজন ফ্রিল্যান্সার। যারা এই যুগের মানুষ তারা একজন ফ্রিল্যান্সার কি বুঝতে পারবেন। বেশি করে বড় করে বলার কিছু নেই যে ফ্রিল্যান্সার কি কেমন। আর এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার ডেস্ক, অফিস যেটাই বলেন না কেন সেটা। তো সেটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমাদের মাটির ঘরগুলো ঝাড় দিলে মাটিগুলো উড়ে উড়ে, মানে বালুগুলো উড়ে আসলে টেবিলের উপর দিয়ে বা মাটি বা বালু থেকেই যায়। তো সেইগুলো আমি একটু মুছে টুছে নিচ্ছি। আমি আপনাদের ভাইয়ার কাজকে খুবই রেসপেক্ট করি, কারণ এই কাজটা অনেক ভালো একটা কাজ। যারা ফ্রিল্যান্সার আছেন তারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং করা কষ্ট হলেও খুবই ভালো একটা কাজ। আমরা যারা বাইরে চাকরি করি 9টা 5টা পর্যন্ত ডিউটি করি, এই ফ্রিল্যান্সিংয়ের কাজটা কিন্তু এরকম নয়। নিজের ব্যক্তি স্বাধীন মতো ইচ্ছা হচ্ছে কাজ করছি, ইচ্ছা হচ্ছে 15-16 দিন কাজ করব না, ঘুরে বেড়াবো, কিন্তু মাত্র 15-20 দিন একটু মনোযোগ দিয়ে কাজ করলে আমরা 1-2 মাস ভালোভাবে চলতে পারি। যেটা আমি যে চাকরি করি আমার বেতনের থেকে আপনাদের ভাইয়ার ইনকামের আর্নিং সোর্সটা ভালো। আমি শুধু চাকরি করি কারণ আমার নিজের কিছু শখ আহ্লাদ আছে, সেই শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য চাকরিগুলো করে থাকি। আর আপনাদের ভাইয়ার উপরেই ডিপেন্ড করে পুরো সংসারটা। চাকরির পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি আমি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করি, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আর সেই সাথে আমি আপনার ভাইয়ার সাথে ফ্রিল্যান্সিংয়ের কাজটাও শিখছি, কারণ সারা জীবন তো আর আমি বাইরে কাজ করতে পারবো না। বিয়ে হয়ে গেছে, 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে টেক কেয়ার করতে হবে। বাইরের কাজ আমার করতে একদমই ভালো লাগে না। আমি চাচ্ছি যে আপনাদের ভাইয়ার সাথে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজটা করি এবং ইউটিউবটাকে ধরে রাখি। যদিও ইউটিউব আমাকে কিছু না দিক, আপনাদের যে ভালোবাসাটা আমি পাই সেই ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, বরাবরের মতো ভালোবেসে যান, তাহলে আমি আপনাদের এই ভালোবাসার মূল্য অবশ্যই দেব। আমার সম্পর্কেও আপনারা জানতে চেয়েছেন যে আমি কি চাকরি করি। আসলে আমি একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে একটা প্রাইভেট ক্লিনিকে যুক্ত আছি, সেইখানেই চাকরি করছি। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমার সম্পর্কে এবং আমার হাজব্যান্ডের সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা আপনারা পেয়ে গেছেন। আর আমি সবসময় বলে থাকি সবাইকে, আমি আমার বান্ধবীদের খুবই মিস করি, আমার সংসার, আমার হাজব্যান্ডেও অনেকটাই মিস করি। যতক্ষণ আমি কাজের মধ্যে থাকি তার মধ্যেও আমি আপনাদের ভাইয়াকে অনেকটাই মিস করি। এই জন্য বাড়িতে আসলে সবসময়ই আমি চেষ্টা করি আপনাদের ভাইয়া যেগুলো কাজ পছন্দ করে সেইগুলো কাজ করার চেষ্টা করি, যাতে সেও একটু আনন্দ পায়। আমি তাকে একটু সাপোর্ট করি যাতে তার মনটা একটু ভালো থাকে। আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এইগুলাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে এগুলাকে আমি ফ্রিজে রেখে দেব। 2-3 দিন আমাদের আর মাছ কিনতে হবে না। আর এইভাবেই আমি ফ্রিজে রাখি একটা বাটির মধ্যে করে, বড় একটা বাটিতে এইভাবে পলিথিনের পুটলি বানিয়ে রেখে দেই, যাতে করে ফ্রিজের মধ্যে মাছের যে এক্সট্রা পানিগুলো থাকে সেই পানিগুলো ফ্রিজের মধ্যে পড়ে সেই ফ্রিজটা নষ্ট হয় না, বাটিতেই থাকে। এভাবে কেকে ফ্রিজে
মাছ সংরক্ষণ করে রাখেন আমাকে একটু জানাবেন। আর এখানে আমরা কিছু অল্প দামে মানে দুধ পেয়েছিলাম। যেহেতু ঈদ সামনে, দুধের দাম কিন্তু কেজি প্রতি বেড়ে যাবে, এজন্যই আগে থেকে অল্প দামে পাওয়ার কারণে আমরা বেশি করে দুধ রেখে ফ্রিজে রেখে দিলাম, যাতে ঈদে আমাদের বেশি কষ্ট না হয়। এই তো। আর কাজ করতে করতে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আর দরজা খুলে দেখি যে আমাদের জবা ফুল গাছে অনেক সুন্দর জবা ফুল ফুটেছে। আসলে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, ফুল গাছ ছিল। এই কবুতর খামার করার জন্য আমাদের অনেকগুলো গাছই কেটে ফেলতে হয়, কিন্তু প্রিয় যে গাছগুলো আছে, যেরকম গোলাপ ফুল গাছ এবং জবা ফুল গাছ, এই দুইটা গাছটাই আমরা রেখে দিয়েছি। আর তার সাথে তো অপরাজিতা গাছ আছেই, নতুন করে সংযুক্ত হয়েছে। আর একটা গাছ আছে যেটা আমি বৃক্ষমেলা থেকে কিনেছিলাম আমার জন্মদিনের সময়, সেই গাছটাও আমি রেখেছি। এটা সামনে বর্ষা আসছে, তো বর্ষার সময় সেই ফুল ফুটবে, আপনারা দেখতে পারবেন। নতুন নতুন কুশি গজিয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়েছে। একদমই ছোট গাছটা ছিল, এখন অনেক সুন্দর বড় হয়ে গিয়েছে গাছটা। আর আপনাদের সাথে আর একটা ইনফরমেশন আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমি যে মাঝে মাঝে গোলাপ ফুলের চা খাই, তো সেই গোলাপ ফুলে কিন্তু পোকা হয়, পোকাটা দেখতে পেলেন। তো যারা গোলাপ ফুলে খাবেন, মানে চা বানিয়ে খাবেন, তারা গোলাপ ফুলের পাপড়িটা ছিঁড়ে ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন, আর চেক করে নেবেন যে কোনো পোকা আছে নাকি। আমিও কিন্তু চেক করে নিই, আর আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই পোকাটা দেখালাম, যে শিওর হওয়ার জন্য যে গোলাপ ফুলে পোকাটা থাকে। আর এই তো আপনাদের ভাইয়ার শখের কবুতর, আমাদের 22 জোড়া কবুতরই মানে বাদ দিয়েছে, ডিম দিয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের কবুতরের খামারটা বড় হবে। আপনাদের ভাইয়ার স্বপ্ন যে 100 জোড়া কবুতর সে করবে, এবং সবগুলো কবুতরে সে একসাথে যখন বাড়ির টিনের চালে পড়বে তখন তার খুব আনন্দ হবে, এটাই তার চেষ্টা। আপনারা সবাই তার জন্য দোয়া করবে। গল্পে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এজন্য আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।